In the following table, recorded data shows the test score made the sales on the intelligent test and weekly sales. তাহলে এখানে তিনটা জিনিস দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে সেলস, টেস্ট স্কোরস, আবার সরি সেলসম্যান, আর হচ্ছে সেলস। তাহলে সেলসম্যানের কোনো দরকার নাই, আমাদের সেলসম্যানের কোনো কথা বলে নাই। ঠিক আছে, তাহলে আপনাকে এখানে বলে দিছে সেলস অন দ্য ইন্টেলিজেন্ট টেন্স, তার মানে কি হইব বলেন তো। আগে এই যে অঙ্কটায়, এখানে আমি এখনো আজকে শুধু অঙ্ক করাইতাম না, আমি আজকে অঙ্কগুলো বুঝামো আর যেগুলো হচ্ছে অন্য নিয়মের ওগুলা করামো। আজকে শীটটা শেষ টোটালি, ওকে। দেখেন, in the following table recorded data showing the test score made by sales on an intelligent test. এই টেস্ট স্কোরটাকে বলা হয়েছে ইন্টেলিজেন্স, আর সেলস তো সেলসই। তাহলে এখানে কোনটা হচ্ছে ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলেন। না বলতে পারলে কাইটা দেবো। হ্যাঁ, টেস্ট ইন্ডিপেন্ডেন্ট আর সেলস ডিপেন্ডেন্ট। সেলস হচ্ছে ডিপেন্ডেন্ট আর টেস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে অঙ্কটা কোন কোন অঙ্ক করতে, রিগ্রেশন ইকুয়েশনের কোন লাইনটা করতে বলছে বলেন, দুইটা লাইন না, ওয়াই অন এক্স। y1x। এখন একটা কথা শুনেন মনোযোগ দিয়ে, এই অঙ্কটার ভিতরে কোথাও রিগ্রেশনের বা কোরিলেশনের কথা উল্লেখ নাই। পরীক্ষার হলে আপনি কেমনে বুঝবেন যে এটা রিগ্রেশন থেকে আইছে, নাকি অন্য কোনো অঙ্ক আইছে, নাকি কি কিসের থেকে আইছে। প্রশ্নটা কিন্তু কোথাও বলে নাই রিগ্রেশনের কথা, বলছে? বলে নাই। কিন্তু আমি কিভাবে বুঝছি দেখেন, in the following table recorded data showing the test score made by sales on an intelligent test. ব্যাপারখানা কি বুঝছেন? বুঝছেন কি না জানি, আমাকে বলেছে সেলস অন ইন্টেলিজেন্ট টেস্টের স্কোর দেখাইতে, তার মানে এটা রিগ্রেশন করেই দেখাইতে বলছে। আমার কথা কি বুঝছেন নাকি আমি কি বুঝাইতে চাইতেছি? কথার উত্তর দেন। আর কি জি কারো কি, আর কি কারো সমস্যা নাই? কেউ কি কথা বলে না? না ভাইয়া, বলেন আবার এটা, বুঝিনি। বারবার বলার পরেও কেউ উত্তর দেয় না। চুপ করে থাকলে থাকবেন, সমস্যা নাই, পরে ঝামেলায় পড়লে বুঝবেন। এখান থেকে ছোট ছোট বিষয়গুলা, এই সেকেন্ড ইয়ার মানে হচ্ছে, ভাইয়া আবার একটু বোঝান। আমি বলতেছি শোনেন, সেকেন্ড ইয়ার মানে হচ্ছে কি, আপনি ছোট বিষয় ভুল করে দিয়ে অঙ্কটা একদম ডাব্বা মাইরা দিয়ে পারবেন। এই জন্য হচ্ছে খুদাই খুদাইয়া একদম নিউইরা নিউইরা দেখতে হইব যে কোন জায়গায় আমি কি বলতেছি। আপনি অঙ্ক পুরা পারেন, কিন্তু একটা ছোট জিনিস মিস্টেক হয়ে গেছে, পুরাটা অঙ্কই শেষ, আর একটা অঙ্ক আসবে 15 মার্কের জন্য। তাহলে আপনি চিন্তা করেন যে কোথায় গিয়ে নামবো আপনার রেজাল্ট। সেজন্য হচ্ছে যেমন ভালো রেজাল্ট করা খুবই সহজ, তেমনি খারাপ করার ভয়টাও থাকে, কিন্তু আপনি যদি বিষয়গুলা ভালো করে নোট করে যান তাহলে হচ্ছে কখনো খারাপ হবে না, ওকে। এখন আমি পরীক্ষার প্রশ্ন পড়তে তো আর বুঝতে পারবো না যে এটা কি রিগ্রেশন করতে বলছে নাকি ইকুয়েশন করতে বলছে, কিয়া কোরিলেশন করতে বলছে, অথবা অন্য অঙ্ক করতে বলছে, নাকি সেন্ট্রাল টেন্ডেন্সি করতে বলছে, বা কি করতে কইছে আমি বুঝতেই পারতাম না। এমন একটা প্রশ্ন এসে দাঁড়ায় যায় না, জানি এটা রিগ্রেশনের কথা উল্লেখে নেই, তাহলে কেমনে এলো? তাহলে আপনি প্রথমে ভেরিয়েবল গুলাকে চিনবেন। এরকম অঙ্ক দেওয়া থাকলে ভেরিয়েবল গুলা কি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কথা বলছে কিনা, তো বলার পরে আপনি দেখবেন যে অঙ্কের ভিতরে কি বলছে, অন কথাটা আছে কিনা। এই দেখেন অন কথাটা আছে, আছে না? তাহলে দেখেন সেলস অন এন্ড ইন্টেলিজেন্ট টেন্স, তার মানে এটা রিগ্রেশন লাইন করতে হবে। কি করতে হবে? রিগ্রেশন লাইন করতে হবে। করবেন এটা? ঠিক আছে। আর কেউ, আর কোনো সমস্যা? অবশ্যই এরকম আসে না, কিন্তু আইসা পড়তে পারে তো, ফিনান্স ডিপার্টমেন্ট যে কোনো জিনিস সম্ভব, যে কোনো জিনিস সম্ভব। আপনার রেজাল্টের আগে থার্ড ইয়ার রেজাল্ট দিয়া লাইব আজকে বা কালকে, কালকে তো শুক্রবার গেল, দিলে দিতে পারে, কিন্তু রবিবারে দেওয়ার সম্ভাবনা আছে। থার্ড ইয়ার আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের রেজাল্ট এখনো তৈরি হয়নি। কি এক ঝামেলা, মানে যিনি সভাপতি উনি হচ্ছে রেজাল্টটা তৈরি করতে পারে নাই, মানে ওনার খাতাগুলাই দেখা হয় নাই, 450 খাতা। আচ্ছা দেখেন, এখন এই অঙ্কটা বুঝতে কি কারো প্রবলেম আছে? এটা, এটা কারো সমস্যা আছে? এটা পারবেন না? পারবেন। এবার 22 নাম্বারটা। ভাইয়া ওয়াই হুম হুম, ওয়াই অন এক্স কিভাবে হইল এটা বোঝান। আপনার কথা হয় নাকি? মানে আপনি সেদিনকে নোট লেখা। বুঝি নাই আপনার কথা, ভালো করে বলেন।
বলছি, আপনি সেদিনকার নোট লেখা দিয়েছিলেন না? হুম। ওয়াই অন এক্স, এক্স অন ওয়াই কিভাবে তো ধরবো? ওয়াই, তাহলে এখানে হ্যাঁ এটা সেলস, কিভাবে বলতো একটু তাহলে বলেন। এখানে কি হয়েছে, সেলস এর ওয়াই ধরছেন না, আর টি স্কোর কে কি ধরছেন, এক্স। এক্স তো সবসময় ভেরিয়েবল। তাহলে এখানে দেওয়া আছে সেলস অন অ্যান ইন্টেলিজেন্ট টেস্ট, তার মানে সেলস আগে আছে, অন এর পরে ইন্টেলিজেন্ট টেস্ট আছে। তাহলে ওয়াই অন এক্স হবে স্বাভাবিক, তাই না? এখন বুঝছেন নি? ক্লিয়ার? বুঝছি। হ্যাঁ। নেক্সট। এলিনা, ওই সাব্বির ভাই কি তোমাদের কি ইকোনমিক্স পড়ানো শুরু করছে? না ভাই, আর কথা হয় নাই। সামনাসামনি কথা বলার কথা ছিল। অফলাইনের ওরা মনে হয় হচ্ছে সকালে করবো 8টার দিকে, যত সম্ভব আমি যতটুকু জানি। আহ, আমার সাথে কথা হয়েছিল। আর এখন আপনাদের তো আমি বলছিলাম অনলাইনে নিতে, এখন আপনারা কয়জন জানি বলছিলেন? 7 জন, 6-7 জন এরকম। আচ্ছা, আপনারা ইয়ে করেন, আপনারা হচ্ছে ওই গ্রুপ ক্রিয়েট করে কতজন হয় দেখেন, তাহলে আমি আহ, কি করে দেবো ইকোনমিক্স এর জন্য। ওকে দেখেন, অবশ্যই ইকোনমিক্স প্রাইভেট না আচ্ছা হইলেও ভাইয়া। কিছু হয় না, এটা পারা যায়, দুইটা বা একটা চিত্র এই মাত্র। হ্যাঁ, যা কিছু হয় না বলছে। এটা আপনাদেরকে যেভাবে কঠিন ভাবে উপস্থাপন করে সামনে, ইকোনমিক্স তো ভাইয়া কঠিন আসে। কঠিন না ইকোনমিক্স। এটা সেকেন্ড ইয়ারে থিওরি 4টা নিলে হন যায়, আর একটা চিত্র আসে, একটা চিত্র দিলেই হয়ে যায়। সেকেন্ড ইয়ার থিওরি এত কঠিন না। ভাইয়া, আমি প্রশ্ন দেখলাম বেশি তো থিওরি আসে, হ্যাঁ মানে বেশি, ফার্স্ট ইয়ারের একটা মতন এত দুইটা, আসে না তো। ফার্স্ট ইয়ারই শুধু বেশি আসে, দুইটা বা দুইটা চিত্রই তার নিজে নিজেই পারা যায় এগুলা। অফার কার্ভ আসবো, নাই তো আইএস লেখা, ল্যাম লেখা, এগুলাই তো আসে, এইগুলা তো নিজে নিজে পারা যায়। তারপরে পড়েন, সমস্যা নেই, পড়লে অনেক ভালো করতে পারবেন। ভাইয়া চিত্র কয় চ্যাপ্টার উম, ইকোনমিক্সের চিত্র? তিনটা মনে হয়, মনে হয় তিনটা, তিনটা, তিনটা জাস্ট। একটা হচ্ছে আইএস, ও আর একটা হচ্ছে অফার কার্ভ, নিরক্ষরেখা, এরকম কি কি জানি আছে, এরকম বুঝলেছি আমি, দেখলে আমি বুঝতে পারলাম। ঠিক আছে, তাও পড়েন, পড়লে কিন্তু টাকাটা তো বেশি, এর জন্য হচ্ছে সমস্যা। 500 টাকা হইলো এটা ঠিক আছে, কিন্তু 2000 টাকা তো বেশি। কত করে ভাইয়া এক একজনের? 2000। নাউজুবিল্লাহ। দেখেন, একটা সাবজেক্টের লেগে 2,000? আর এটা ফরেন লাগে না, এমনি পারা যায়। দেখেন, the following table gives the aptitude test score and productivity indices 10 workers and selected at random। এই প্রশ্নটা হচ্ছে ইডেনের ইনকোর্স অথবা টেস্ট পরীক্ষায় আসবো। দেখেন, আর আপনাদের হচ্ছে আমি একটু পরে যেটা করামো ওইটা আসবো। দেখেন, the following table gives the aptitude test scores and productivity index হচ্ছে 10 workers selected at random। তাহলে এখানে এপুটির টেস্ট দিয়ে দিছে, আর প্রোডাক্টিভিটি ইন্ডেক্স লেখাটা এখানে ওঠে নাই। হ্যাঁ, তাহলে প্রোডাক্টিভিটি ইন্ডেক্সটা এখানে দেওয়া আছে। তাহলে আপনার এই অঙ্কটা আসলে ধরাটা খুবই একটা টাফ ব্যাপার, যদি অঙ্কে কিছু না বলে দেয়। অঙ্কে যদি না বলে দেয় তাহলে হচ্ছে ধরাটা খুবই টাফ হয়ে যায়, যে আসলে আমি প্রোডাক্টিভিটি ইন্ডেক্স আর হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট কোনটারে এক্স ধর্ম, কোনটারে ওয়াই ধর্ম, কেমন একটা বিষয় হয়ে যায় না, তাই না? হয়ে যায়। তাহলে আপনি দেখেন, আপনি যত বেশি টেস্ট স্কোর করবেন ততই কিন্তু প্রোডাক্ট বাড়বে, মানে উৎপাদন ক্ষমতা বাড়বে। তাহলে অবশ্যই অ্যাপোর্টেট স্কোর হচ্ছে এক্স, আর প্রোডাক্টিভিটি স্কোর হচ্ছে কি ওয়াই, তাই না? এটা কি না বলেন, জি কথা বলেন। ভাইয়া। তাহলে তাহলে আপনি এক্স ধরছেন, অ্যাপোর্টেট স্কোর কে, আর প্রোডাক্টিভিটি ইন্ডেক্স কে ওয়াই। তাহলে এটা করতে পারবেন না? এটা আমার লাগবো, করানো লাগবে এটা আমার, কথা বললেন। ভাইয়া করে। কেন এটা আমার করানো লাগবে কেন? এটা হচ্ছে কি, এখানে তো মান দিয়ে দিছে, যে দেখেন 92.5 দিয়ে দিছে না, দ্য প্রোডাক্টিভিটি ভাইয়া ইন্ডেক্স। দুই কিভাবে করতে করতে পারবো? আপনারা কি শিখলেন এতক্ষণে? কিছুই শেন নাই তাইলে। আপনারা হচ্ছে কি শিখলেন বলেন? কত নাম্বার না অঙ্কটা ছিল? 22। হ্যাঁ, বুঝলাম ভাই।
এটা তো করা নাই, এটা হোমওয়ার্ক দিছে, এর জন্য আমি এটা করি নাই। এটা হচ্ছে আমি করি নাই তো। আমি আচ্ছা পুরোটা অঙ্ক বলে দিই। প্রথমে আপনি চারটা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি এক্স, আর এটা হচ্ছে কি ওয়াই। তাহলে চারটা করবেন আপনি, ওকে? এখানে তো একটা মনে হয় গেছে মিসিং ওই ইয়ার থেকে। আচ্ছা সমস্যা নাই, আমি বলে দিই। তাহলে চারটা করবেন, চারটা করার পরে y1 x করবেন। তাহলে y1 x করলে আপনি হচ্ছে মানটা পাইবেন -0.00241, মানে b1 এর মান পাইবেন। তাহলে হচ্ছে e1 এর মান বের করবেন। তাহলে a1 এর মান হচ্ছে কত? 65.1, ওকে, 16 এটা হইব, ওকে। তারপরে আপনি এই 92 মানটা বসাই দিবেন। এটা 2 নাম্বার, এটা হইলো 1 নাম্বার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দুই ভাবে প্রশ্নটা হয়েছে, এটা উল্টো হয়ে গেছে। দেখেন, এটা 92 পর্যন্ত একটা প্রশ্ন, তারপরে এইখান থেকে হয়েছে আরেকটা প্রশ্ন। এটা তো একবার সহজ অঙ্ক, এটা কঠিন কিছু না ভাইয়া, এটা সহজ অঙ্কই, কঠিনের কিছুই তো আমি দেখলাম না। তাহলে দুইটা আমি উত্তর বললে দিছি, দুইটা করবেন। একটার উত্তর হইব 64.94, 92 বসাইলে উত্তরে। আর একটা উত্তর, এটা তো নর্মাল অঙ্ক, 65.18। আর এটা হচ্ছে এক্সট্রা হিসেব পড়ছে, এটা অন্য একটা অঙ্কের পার্ট, ঠিক আছে? এটা এক্সট্রা হিসেব পড়ছে। মানে এই অঙ্কটা আমি করামো, এটা নাম্বার দিতাম আমি, নাম্বার না দিয়ে, এটা 30 নাম্বার না দিয়ে, এটা হয়েছে, এটা আমি পরে করাইতেছি। তারপরে আসেন 23 নাম্বারে, ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশন এন্ড ড্র দ্য গ্রাফ। আচ্ছা এটা আমি পরে বুঝাইতেছি গ্রাফটা, আমি আগে হোমওয়ার্ক গুলা ভালো করে দিয়ে নেই। এটাই তিতিমিরে আসতে পারে, ওকে? আমি গ্রাফটা পরে দেখাইতেছি। দেখেন, ক্যাপিটাল এন্ড প্রফিট এক্স ফার্ম শুন দ্য ফলোইং টেবিল। ক্যাপিটাল হচ্ছে এটা, আর প্রফিট হচ্ছে এটা। আমরা জানি এখানে কোনটা এক্স কোনটা ওয়াই, জানি না? জানি। তাহলে ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন প্রফিট এন্ড ক্যাপিটাল। তাহলে আপনাকে প্রফিট আর ক্যাপিটালের রিলেশনশিপ তৈরি করতে বলছে, কোরিলেশন যেটা। অঙ্কে যদি শুধু রিলেশন তৈরি করতে বলে, তাহলে আপনি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করবেন, ওকে? কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করবেন। তাহলে আপনাকে এখানে তো বলেই দিচ্ছে কোরিলেশন বের করতে, তাহলে আপনি এটা বের করতে পারবেন। ক্যাপিটাল কি হইব? অবশ্যই এক্স হইব। আর প্রফিট কি হইব? ওয়াই হইব। কি রে ভাই, এটাও দি করা নাই? এটা বুঝতেছি না, করারই গেল কই? আচ্ছা থাক, সমস্যা নাই, এটা পারবেন। তারপরে দেখেন, রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল। তাহলে প্রফিট অন ক্যাপিটাল যদি হয়, তাহলে এটা কি বুঝছেন কি হইব? এগুলো একই অঙ্ক, তো আমি একদিনে সবগুলা হোমওয়ার্ক দিয়ে দিই, আহ, কঠিন কিছু না। দেখেন, প্রফিট অন ক্যাপিটাল তার মানে কি y1 x করতে বলছে। তারপরে 3 নাম্বার হচ্ছে এই 32 লাখ বসাইবেন ক্যাপিটালে, তাহলে প্রফিটটা বের করতে পারবেন। অঙ্কটা করার পরে y1 x করার পরে আপনি 32 লাখ বসাই দিবেন এক্স এর জায়গায়, তাহলেই হচ্ছে উত্তর হয়ে যাবে, এটা এক লাইনে। এখন ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম, এটা আমরা আঁকতে পারছি অলরেডি, আমরা জানি কিভাবে ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম আঁকে, আমরা সেটা জানি। জানি না? ওই যে গোল্লা গোল্লা হয়, দেখাইছি না আমি কোরিলেশনে? ভাই, ওই 1 নম্বরের ইয়ার থেকে এটা নিব না, ইনফরমেশন থেকে। 1 নাম্বারে দেখে বুঝি নাই আমি, আপনার প্রশ্নটাই বুঝি নাই, প্রশ্নটা ভালো করে বলেন। ওকে, ইনফরমেশন 1 নম্বর থেকে নিব না ডায়াগ্রাম হ্যাঁ আঁকার হ্যাঁ সময়। হ্যাঁ, এই এক্স। কোরিলেশন করে লাইলেই তো আপনি ইনফরমেশন সব পাইলে লেবেন, পাইয়া লেবেন, তখন জাস্ট ফর্মুলাটাই y1 x করে অঙ্ক করবেন। এখন দেখেন, অঙ্ক দেখেন, এবার হচ্ছে আমরা একটা নতুন নিয়মে যাইতেছি, ঠিক আছে? 24-এর পরে আবার 25 নাম্বার অঙ্কে আসেন। এইটা খুব ইম্পর্টেন্ট তিতিমির কলেজের ইনকোর্সের জন্য, যদি এই চ্যাপ্টার থেকে ইনকোর্স নেয় তাহলে এই অঙ্কটাই আসবো, হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলা। দেখেন, ইউ আর গিভেন দ্য ফলোইং ডেটা অ্যাবাভ দ্য সেলস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার অফ ফার্ম। তাহলে আপনাকে এখানে সেলস আর অ্যাডভার্টাইজমেন্ট দিছে, এগুলো আমরা জানি। এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলা করছি সেখানে ছিল সিঙ্গেল সিঙ্গেল ডাটা, মানে হচ্ছে যদি ক্যাপিটাল দিছে বইলা দিছে এত এত এতটা এতটা ক্যাপিটাল, 10টা ক্যাপিটাল, প্রফিট দিয়ে দিছে 10, এরকম আলাদা আলাদা ডেটা ছিল, মানে অঙ্কটা ছিল অন্য। এখন কোরিলেশন রিগ্রেশন আরেকটা পদ্ধতিতে করা যায়, কোরিলেশনও করা যায়, রিগ্রেশনও করা যায়, সেটার নাম হচ্ছে যে মিন, অ্যারিথমেটিক মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আসলে আমি 4 নাম্বার চ্যাপ্টার পরে যদি এই চ্যাপ্টারটা করাইতাম তাহলে আরো সহজ হইতো,
কিন্তু সমস্যা নাই, আমি সেটা এখানে বুঝাইতে পারি। কারণ হচ্ছে আমরা অলরেডি রিস্ক রিটার্ন নে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স বের করা শিখছি, শিখছি না? শিখছি। তাহলে দেখেন, আমার অঙ্কে অ্যারিথমেটিক মিন দিয়ে দিছে, সেলস এর হচ্ছে 50, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 10। ভেরিয়েন্স অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকতে পারে, এটা মূলত ভেরিয়েন্স দেওয়া অঙ্কে। এখানে হচ্ছে ভেরিয়েন্স দেওয়া, ওকে, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকতে পারে, ওকে। এখানে ভেরিয়েন্স দেওয়া, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিতে পারে। ভেরিয়েন্স কে যদি রুট ওভার করে দেই তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। ভেরিয়েন্স কে যদি রুট ওভার করে দেই তাহলে কি আসবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন 0.9। ওকে, এখন আমরা অঙ্কে কি বলছি আমরা দেখি রিকোয়ারমেন্ট গুলা। এস্টিমেট দ্য লাইকলি সেলস ফর দ্য প্রপোজ অ্যাডভার্টাইজমেন্ট অফ টাকা 13.5 লাখ। তাহলে আপনাকে এই অঙ্কটা দিয়ে, একটা মনে হয় মিসিং আছে শব্দ। হুম, আচ্ছা। এখন একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে নোট লেখাইছিলাম যে একই অঙ্কে যদি কোনোটার মান দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাকে বের করতে হবে, যদি এক্স এর মান দেওয়া থাকে তাহলে আমাকে বের করতে হবে y1x, আর যদি এক্স এর মান দেওয়া থাকে, সরি, ওয়াই এর মান দেওয়া থাকে তাহলে x1y বের করতে হবে। তাহলে এই অঙ্কে তো হচ্ছে আমি বুঝতে পারতেছি না যে এখানে কি দেওয়া আছে, মানে কি অঙ্ক করবো, একটা কেমন দ্বিধায় পড়ে গেলাম। তো এই অঙ্কটার ভিতরে সরাসরি টু রিগ্রেশন ইকুয়েশন বলতে পারে, টু রিগ্রেশন ইকুয়েশন বলতে পারে, আরেকটা রিকোয়ারমেন্ট বলতে পারে, ওকে। অথবা আপনার এখানে যেহেতু এক্স এর মান দিয়ে দিছে, কিসের মান দিয়েছে বলেন তো? এক্স এর মান, পিছন থেকে কেটে দেখেন, এখানে যদি এক্স এর মান দিয়ে দেয় তাহলেও আমরা বুঝবো যে y1x দেওয়া আছে। কিন্তু কিভাবে বুঝবো এটা যে কোরিলেশন আর রিগ্রেশন চ্যাপ্টার থেকে আসছে? যখনই অঙ্কে কোরিলেশনের কথাটা দেওয়া থাকবে তার মানে আপনি বুঝবেন এটা রিগ্রেশন বের করতে বলছে। কি বের করতে বলছে? রিগ্রেশন। যদি এক্স এর ভ্যালু দেওয়া থাকে আর কোরিলেশনের মান দেওয়া থাকে তাহলে আপনি কি বুঝবেন? রিগ্রেশনের অঙ্ক করতে বলছে সরাসরি। এইখানে একটা একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে কি, যেমন মনে করেন আমি লিখলাম যে ফাইন্ড দা, বা ক্যালকুলেট, ফাইন্ড অথবা ক্যালকুলেট, ক্যালকুলেট দা টু রিগ্রেশন ইকুয়েশন। ফাইন্ড অথবা ক্যালকুলেট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন, এই লাইনটা থাকতে পারে। যদি না থাকে তাহলে হচ্ছে আপনি নিচের ইনফরমেশনটাকে নিবেন। এস্টিমেট দ্য লাইকলি সেল ফর প্রপোজ অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিছে অলরেডি 13.5 লাখ। তার মানে এখানে এক্স এর ভ্যালু দিয়ে দিছে। আর আমি কিভাবে বুঝবো এটা রিগ্রেশন? কারণ অঙ্কে কোরিলেশন আছে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন থাকলে তাহলে আমি বুঝতে পারবো যে এখানে হচ্ছে রিগ্রেশন বের করতে বলছে। তাহলে প্রথমে একটা বুঝলাম যে আমরা এখানে y1x বের করতে বলছে। তারপর বলছে ফাইন্ড দ্য অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু অ্যাচিভ সেলস টার্গেট। কি টার্গেট? সেলস টার্গেট 70 লাখ। তার মানে এখানে বের করতে বলছে এক্স অন ওয়াই। তো এখন কত হয়েছে, আমি তো অঙ্ক করে আসছি হচ্ছে ওই যে ডেটা গুলা দিয়ে, যেমন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এন। তারপরে এসে টান দিয়া আবার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন অথবা ওয়াই, এরকম করে আমরা করে আসছি, সেগুলো ছিল ডেটা থেকে নিছিলাম আমরা। কিন্তু এখানে তো স্ট্যান্ডার্ড ডিভিশন আর অ্যারিথমেটিক দিছে, তাহলে এখানে সম্পূর্ণ ফর্মুলা ভিন্ন হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস বলতে পারছে রিয়াবিলিটি, এটা আমি পরে দেখাইতেছি, ওকে। তাহলে আমি প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার কে নিছি এক্স, সেলস কে ওয়াই। তাহলে গিভেন ডেটা গুলো আগে লিখে নিই আমরা। গিভেন ডেটা গুলা লিখলাম, এই যে এটা হচ্ছে এক্স অ্যারিথমেটিক মিন, মানে এক্স এরটা x10 আর ওয়াই এর হচ্ছে 50, মানে ওয়াই এরটা। তাহলে এক্স স্ট্যান্ডার্ড ডিভিশন এক্স, আমি বলছি কি ভেরিয়েন্স দেওয়া আছে, ভেরিয়েন্স কে যদি রুট ওভার করে দেই তাহলে আমার স্ট্যান্ডার্ড ডিভিশন লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। তাহলে হচ্ছে 2, ওয়াই কে বের করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10, আর আর এর মান হচ্ছে 0.9, মানে কোরিলেশনের মান। তাহলে ফর্মুলা দেখেন, ফর্মুলা আগেরটাই থাকবে, উই নো রিগ্রেশন ইকুয়েশন অফ y1x, y1 এক্স, ওয়াই অন এক্স। তাহলে y1x যদি বের করি, এই যে দেখেন y a1 প্লাস হচ্ছে b1, এটা বের করার ফর্মুলা হচ্ছে, যখন আপনি ওয়াই এর মান বের করবেন
মানে y1 x করবেন, তখন y উপরে চলে যাবে, x নিচে, আর গুণ হবে আর। b1 বের করার আরেকটা নতুন নিয়ম কিন্তু এটা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি দেওয়া থাকে, তাহলে হচ্ছে আপনি কিভাবে বের করবেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই উপরে চলে যাবে, আর এক্স নিচে, গুণ হবে আর। আর মানে কি? কোরিলেশন। তাহলে এ হচ্ছে আমি b1 এর মান বের করছি, তাহলে a1 তো সহজ, আগের মতো নেই। এখানে এটা অলরেডি ইতিমধ্যে ওয়াই বার দেওয়া আছে প্রশ্নে, আর b1 আমি বের করছি, এক্স বারও অঙ্কে দেওয়া আছে। তাহলে এটার মান হচ্ছে 5। তাহলে এখন ভ্যালু গুলো আপনি বসাই দিবেন, পুট ইন দ্য ভ্যালু a1 and b1 ইন ইকুয়েশন 1। তাহলে এটা ওয়াই কি সমান নতুন সমান, সূত্র? জি জি, বুঝতে, এটা কি নতুন সূত্র? হ্যাঁ এটা নতুন সূত্র। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোরিলেশন এবং হচ্ছে মিন দেওয়া থাকে, তাহলে এটা হবে। এক কথা শেষ। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে, তখন এই ফর্মুলা ইউজ করতে হবে, ওকে? তাহলে দেখেন ওয়াই এর মান আমরা বের করছি, এখানে বের করার পরে দেখেন 13 লাখ এক্স মান বসাই দিয়েছি, তাহলে ওয়াই হচ্ছে 67.75 লাখ। তাহলে এটা হচ্ছে একটা ইকুয়েশন। তাহলে আরেকটা ইকুয়েশন আছে না, সেটা হচ্ছে কি, এই যে নিচে বলে দিছে, ফাইন্ড দ্য অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু অ্যাচিভ এ সেলস টার্গেট অফ 70 লাখ। তার মানে এখানে বের করতে বলছে এক্স অন ওয়াই, সেম ভাবে একই রকমের হবে, জাস্ট শুধু একটা জায়গা পরিবর্তন হবে। b1 যা এখানে হচ্ছে 2 হবে সবগুলো, ওকে? ও এটা ঠিক আছে। নিচেরটা নিচেরটা, এখানে যখন আমরা b2 বের করবো, তখন হচ্ছে এখানে এক্সটা উঠে যাবে উপরে। কোথায় উঠে যাবে? এক্সটা উপরে উঠে যাব, এই যে দেখেন। তাহলে বি2 থেকে এই যে এক্স উপরে ছিল, এখানে ওয়াই ছিল তখন, আর ওয়াই কোথায় আছে? নিচে চলে গেছে। যখন আমি এক্স এর মান বের করবো, তখন ওয়াই নিচে যাবে, এক্স উপরে যাবে, আর তো আগের মতনই থাকবে। সেম ভাবে আমি এই অঙ্কটা এইভাবেই করছি, একই রকমের। এখান তো আর ইয়ার না করার মতন আর না পারার মতন কিছুই নাই। যদি না বুঝতে পারেন, তাহলে আপনি আমরা বললেন, ঠিক আছে, আপনারা আমাকে বললেন, ওকে? তাহলে এখানে হচ্ছে 13.6। এখন এখন আমাকে বলেন, এই অঙ্কটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা, বলেন তাড়াতাড়ি বলেন, বলেন বলেন। না ভাইয়া। শুধু আপনার সমস্যা নাই, ওদের ভাইয়া দুই আছে না? নাম্বারটা একটু না। জি জি, দুই নাম্বারটা একটু না, আবার বোঝান। এ- এটা 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 হ্যাঁ, হ্যাঁ, এটা। তাহলে এটা হইছে কি, y1 x, তাহলে এটা হবে কি x1 y। আর বুঝার কি আছে? আপনি শুধু জাস্ট ফর্মুলাটা বসাবেন। যখন এক ওয়াই এর ভ্যালু বের করবেন, ওয়াই থাকবে উপরে, এক্স থাকবে নিচে। আবার যখন x1 y হবে, ও, এখানে স্যালারি মান দেওয়া আছে। হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে দেখেন। এখানে হচ্ছে সেলস এর টার্গেটটা দিয়ে দিছে, জানি এত টাকা সেলস করতে হইলে কত টাকা বাজেট লাগবে, ওইটা, বুঝছেন? তাহলে এখানে এখন হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কটা, মানে যেটা একটু কঠিন, সেটা হচ্ছে এই যে কমেন্টটা, রিয়ালেবিলিটি অফ ইউর এস্টিমেটস। এটা একটা কমেন্ট, ঠিক আছে? এই এটা মানে কি বুঝায় সেটা হচ্ছে, আগে আমি একটু বুঝাই নিই, সাপোজ ধারণা দিয়ে নিই, পুরোটা পরে আমি অঙ্কটা দেখাই বুঝাইতেছি। আপনাকে যখন একটা অঙ্কে রিগ্রেশন ইকুয়েশন বের করতে বলবে, আমি আবার বলতেছি, যখন আমরা একটা অঙ্কে রিগ্রেশন ইকুয়েশন বের করার পরে এই কমেন্টটা জানতে চাইবো, তখন আপনি কোন টাইপের অঙ্কে জানতে চাইবো? এটা হচ্ছে প্রশ্ন প্রথমে। এই প্রশ্নটা হচ্ছে আপনার অঙ্কে যেখানে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর থাকবে অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে, ওই অঙ্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে জানতে চাইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে জানতে চাইতে পারে। যদি না জানে, তাহলে হচ্ছে, যদি জানতে চায় আর যদি জানতে নাও চায়, তাহলে স্ট্যান্ডার্ড এরর সবসময় হবে 0, এস্টিমেট বেরিয়ে হবে কত? 0। মানে এটা এস্টিমেট করতে বলে, স্ট্যান্ডার্ড এররটা হবে সবসময় 0। আর রিগ্রেশন, রিগ্রেশন লাইনটা কোনো ভেরিয়েশন থাকবে না, মানে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড এরর যখন 0 ধরবো, তার মানে এখানে কোনো ভেরিয়েশন থাকবে না, মানে ভিন্নতা থাকবে না। তো এই কথাটার সাথে একটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে মনে রাখবেন, যে হচ্ছে কোরিলেশনটা হবে পারফেক্ট। মানে কোরিলেশনটাকে আমি পারফেক্ট ধরি, এটা এস্টিমেট করতে বলছে না, তার মানে আপনাকে ধরতে বলছে। তো সেজন্য এইটাকে এইভাবে অঙ্কটা আগে আপনাকে করতে হবে। আমি আগে যে জিনিসটা বুঝিয়ে দিই, দেখেন, উই নো ইফ দ্য স্ট্যান্ডার্ড এরর অফ স্ট্যান্ডার্ড এস্টিমেট ইজ 0, দেন দেয়ার ইজ নো ভেরিয়েশন অ্যাবাউট রিগ্রেশন লাইকস। এটা হচ্ছে আমরা জানি, যখন
রিয়েলেবিলিটি বের করতে বলবে, তখন এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। অর্থাৎ আমি জানি যে এই লাইনটা, অর্থাৎ রিয়েল রিয়েলেবিলিটি যদি জানতে চায়, তখন হচ্ছে এই লাইনটা আপনাকে জানতে হবে। স্ট্যান্ডার্ড এরর হবে 0। আর কোনো ধরনের রিগ্রেশন লাইনে ভেরিয়েশন থাকবে না, মানে আলাদা থাকবে না। আর কোরিলেশন ইজ পারফেক্ট হবে। এখন এটা যদি থিওরিতে প্রশ্নটা আসে, যদি আপনাকে বলতে পারে হোয়াট ইজ দ্য রিগ্রেশন রিয়েলেবিলিটি অফ এস্টিমেট বিটুইন কোরিলেশন, এই দুইটার মধ্যে কি ধরনের সম্পর্ক বিরাজ করে, তাহলে আপনি উত্তরটা দিবেন কি? ইফ দ্য স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট ইজ 0, দেন দেয়ার ইজ নো ভেরিয়েশন অ্যাবাউট রিগ্রেশন লাইটস অ্যান্ড কোরিলেশন ইজ পারফেক্ট, থিওরিতে যদি জানতে চায়। এখন এটাকে আপনাকে আবার দেখাইতে হবে, যে দেখেন কিভাবে আপনি অঙ্কটা করে দেখাবেন। দেখেন, আমি প্রথমে, ওহো, পাশে বসে দেখতাম। Now the standard error from the estimate the regression equation y1 x, এটা একটা প্রথমটা। তাহলে দেখেন y1 x এটা লিখছি স্ট্যান্ডার্ড, এইটা হচ্ছে ফর্মুলাটা। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে কোথায় থেকে? এক্স এরটা হইব যখন y1 হবে। আর আর স্কোয়ার মানে কি, অঙ্কের ভিতরে কোরিলেশন দিলে তখনই এরকম অঙ্ক আপনার কাছে আমি এস্টিমেট করতে বলবে। তো এটা হচ্ছে আমি y1 x এরটা লিখছি, তারপরে x1 y এরটা লিখছি, এগুলো হচ্ছে ক্যালকুলেট করেন। ক্যালকুলেট কইরা ইয়ে করতে হবে, আমি ক্যালকুলেট করি নাই বুঝছেন। এইখানে ক্যালকুলেট করবেন, 0 থেকে সবসময় বড় হইব। এটা একটু ক্যালকুলেট করে নিয়েন। তাহলে এই লাস্টের লাইনটা এরকম। এখন আরেকটা লাইন বাকি রয়েছে, ওইটা আমি লিখা হয় নাই, কমেন্টটা কেউ একটু লিখে নেন, অথবা আমি লিখে দিই, দাঁড়ান। আমি এটা আবার সামারি করে দিতেছি, 1 মিনিট। এটা কোন সময় হইব একদম ক্লিয়ারলি বলে দিতেছে, আমি একটু লিখে নিই আগে। এটা একটু জটিল বিষয়টা, আমি জানি। 2-3 বার লেখার পরে এটা মুখস্থ থাকে। নট রিপ্রেজেন্টেটিভ, বানান ঠিক আছে? রিপ্রেজেন্টেটিভ, হইল না তো বানান, রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য রিলেশনশিপ। যেমন কঠিন অঙ্ক আসলে ঝামেলা, শুধু ফিনান্স ডিপার্টমেন্ট থেকে করাইতেছে, নাহলে এটা করাইলাম হইলে না, মানে এরকম কমেন্টে বাদ দিয়ে দিলাম হইলে আমি। বিটুইন টু লাইন্স বুঝলি, তার মানে, মানে সময়টা আর 2 মিনিট আছে। নট রিয়েল, হ্যাঁ এখন আসুন। এখানে হচ্ছে যে আপনার রিয়েলাবিলিটি মানে হচ্ছে বাস্তব উদাহরণ দেখাইতে বলে। তো এই অঙ্কে হচ্ছে জিরোটার থেকে কি হয়েছে, দুইটা বড় হইব, সবসময় দুইটা বড় হয়, আজীবন বড় হয়। যদি বড় না হয়, তাহলে এটা রিয়েলেবল মানে পরিবর্তনশীল হয়ে যায়, ঠিক আছে। যদি দূরত্ব বড় হয়, তাহলে এখানে আমি জাস্ট এইখানে নট কথাটা কাইটা দিতাম, আর এখানে নট কথাটা কাইটা দিতাম, আর বাকি সবগুলা এভাবেই হয়ে যেত, ওকে। এখানে আপনি মানগুলা বের করে নেবেন। আমি আবার বলতেছি, এই লাইনটা হচ্ছে আপনার মুখস্থ। যদি এস্টিমেট রিয়েলেবিলিটি অফ দ্য এস্টিমেট লাইন যদি জানতে চায়, তার মানে আপনাকে এই লাইনটা মুখস্থ রাখতে হবে। স্ট্যান্ডার্ড এরর হবে 0, নো ভেরিয়েশন থাকবে, রিগ্রেশন লাইন এবং কোরিলেশন হবে পারফেক্ট, এই তিনটা কথা। তারপরে আপনি অঙ্কটা বের করবেন নতুন করে ফর্মুলা ইউজ করে। এটা একটা ফর্মুলা, y1 x, তারপরে হচ্ছে x1 y। তাহলে এইখানে হচ্ছে এক্স বসামো, এখানে ওয়াই বসামো, মান বসাইলে এখানে মানগুলো আসবে। আসার পরে এটা যদি 0 আসে, এটাকে হচ্ছে এখানে কোনো পরিবর্তনশীল নাই, ও যে এখানে আমি বলে দিছি নো ভেরিয়েশন আগেই উপরের লাইনে। আর যদি এখানে যদি এই 0 যদি মনে করেন এইটার থেকে এটা যদি আসে পরে, মানে এটা মাইনাসের আসলেই কি হবে, 0 থেকে এইটা ছোট হয়ে যাবো, মাইনাসের আসলে এগুলা প্লাসের আসবো, ঠিক আছে। যদি মাইনাসের আসে, তাহলে 0 থেকে ছোট হয়ে যাবো মাইনাসের আসলে, তখন এখানে নট কথাটা কাইটা দিবো এখানে, আর এখানে নট কথাটা কাইটা দিবো, ঠিক আছে। মাইনাসের আসলেই কি হবে বলেন? আমি আবার বলতেছি, মাইনাসের আসলে কি হবে, এখানে নট কাইটে দিবেন, আর এখানে নট কাইটে দিবেন, ওকে। একটা এইরকম অঙ্ক আরো আছে, এটা করবেন, 26 নাম্বার হোমওয়ার্ক করবেন।
26 নাম্বার হোমওয়ার্ক করবেন। তারপরে হচ্ছে 25 নাম্বার হোমওয়ার্ক করবেন। তারপরে হচ্ছে 29 নাম্বার হোমওয়ার্ক করবেন। এই যে এটাও একই কথা বুঝাইছে, একুরেসি, ঠিক আছে। এটাই বুঝাইছে, সেম জিনিস। ওকে, একই জিনিস বুঝাইছে। এটা দিয়া রিলায়েবিলিটির মানে একুরেসিটা অ্যাজাম্পশন করতে বলছে, একই জিনিস। এই রিলায়েবিলিটির